দেশে নিম্ন আয়ের মানুষ প্রচণ্ড অভাবের মধ্যে আছেন। সরকারের তড়িৎ কিছু ব্যবস্থা নেওয়া উচিত। অভাবে অভাবে মানুষ ক্ষিপ্ত হয়ে উঠছে। দল নিরপেক্ষ মানুষের মুখে বলতে শুনছি এর চেয়ে আওয়ামী লীগ ভালো ছিল। এই ভয়ঙ্কর কথাগুলো শুনে নিজের আত্মা ভয়ে কেঁপে উঠছে। লজ্জিত হচ্ছি, অপমানিত হচ্ছি, ভরসা পাচ্ছি না ভরসা দেবার। ভরসা পাবার স্থানগুলো ভরসা প্রডিউস করতে পারছে না। তো অভাবের বিরুদ্ধে কোনো যুক্তি বেশি সময় টিকে থাকতে পারে না। আমাদের যুক্তির ছাপি শূন্য হতে চলেছে। সাধারণ খেটে খাওয়া মানুষ সরকারকে কে এলো কে গেল, কে সরকারে রইল, কে সরকার থেকে বিতাড়িত হলো, তাতে তাদের কিছুই যায় আসে না। বারবার আমরা দেখেছি মসনদ থেকে যখন আমাদের সরকার প্রধানরা নামেন, 90-এর গণঅভ্যুত্থান, তারপর বিএনপি, তারপর আওয়ামী লীগ, তারপর আবার সংগ্রাম, বারবার সংগ্রাম করেই তো আমাদের সরকার বদলাতে হয়। এই সব কিছুর পরে মানুষ, জনমানুষ, সাধারণ শ্রমজীবী, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, তারা কি রাস্তায় নামে? তারা কি চায় সরকার বদলাক? তারা চায় না চায় এসবের থোড়াই তোয়াক্কা করেন আমাদের সরকার প্রধানেরা, আমাদের রাজনীতিবিদেরা। যে কারণে জনগণও ওইভাবেই ঠিক আছে, চলছে চলুক, আমাদের শুধু পেট বাঁচানোর দায় নিয়েই আমরা ব্যস্ত থাকি। ওই মসনদ নিয়ে আমাদের ভেবে লাভ নেই। কারণ ৭১-এ এত প্রাণের বিনিময়ে যেই দেশ স্বাধীন হয়েছিল, সেই স্বাধীন দেশের রাষ্ট্র পরিচালকরা ৩০ লক্ষ মানুষের আত্মাহুতি, লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত, কোটি মানুষ আহত হওয়ার সেই দিনগুলো তা কি মনে রেখেছিলেন? কজন মধ্যবিত্ত আর কজন উচ্চবিত্ত বা শহীদ হয়েছিলেন সেই যুদ্ধে? মরেছিল তো সাধারণ মানুষই। কিন্তু স্বাধীনতা পরবর্তী সময়ে তাদের মূল্যায়ন আমরা কতটুকু করেছি? মূল্যায়ন তো করিনি, অবজ্ঞা করেছি, অপমান করেছি। তাদের যেই অধিকারের জন্য স্বাধীনতা সংগ্রাম সংগঠিত হয়েছিল, যেই গণতন্ত্রের জন্য, যেই মূল্যবোধের জন্য, যেই ন্যায় বিচারের জন্য, যেই সমতার জন্য, তার ছিটে ফোটাও আমরা তাদেরকে দিইনি বলেই ৭১ পরবর্তী সময় দেশের মানুষ বুঝে গিয়েছিল যে এদের যেই নেতৃত্ব, যেই রাজনীতি, সেই রাজনীতি আমাদের জন্য নয়। সে কারণেই বাংলাদেশে এমনকি ৯০-এর গণঅভ্যুত্থানের সময়, তখন আমি এরশাদ বিরোধী আন্দোলনে যুক্ত ছিলাম এবং খুব স্পষ্টভাবে দেখেছি গ্রামের মানুষ এগুলো নিয়ে ভাবতো না। এমনকি এরশাদ পতনের অনেক দিন পরেও আমি গ্রামে গিয়ে দেখেছি মানুষ জানতো সেই এরশাদই দেশের প্রেসিডেন্ট রয়েছেন, মানে তাদের এসব নিয়ে ভাবনার অবকাশ ছিল না। এই ছাত্র জনতার অভ্যুত্থানে ছাত্ররা যখন মার খাচ্ছিলেন, চেঁচাচ্ছিলেন, কাঁদছিলেন, তাদের কি কেউ নেই? তাদের জন্য সবাই এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছিলেন বারবার বিভিন্ন মিডিয়ায়, ইন্টারনেটে। তখন আমাদের মতো মানুষরা, তাদের বাবা বয়সী, তাদের পিতৃস্থানীয়, মাতৃস্থানীয় যারা, তারা ধীরে ধীরে তাদের জীবনের সমস্ত সংকট সামনে রেখে তারা রাস্তায় নেমে এসেছিল। আস্তে আস্তে সমস্ত রাস্তা, যেখানে ছাত্রদের সমস্ত শক্তি নিঃশেষ হবার জোগাড় হয়েছিল, সেই জায়গায় আবার নতুন করে জনগণ, এই ছাত্রদের মা বাবা, এই ছাত্রদের অভিভাবকরা রাস্তায় নেমে তাদের শক্তিকে শতগুণ বৃদ্ধি করেছিলেন। তাদের মধ্যে আমার বয়সী, আমার চেয়ে কম বয়সী যারা রয়েছেন, তারা সবাই চাকরি করেন, ব্যবসা করেন, বিভিন্ন প্রতিষ্ঠানে যুক্ত ছিলেন এবং তারা জানতেন এই সরকারের বিরুদ্ধে গেলে তাদের জীবনের অনেক ঝুঁকি থাকতে পারত।
একজন পেশাজীবী মানুষ এবং একজন ছাত্রের মধ্যে পার্থক্য হচ্ছে, ছাত্র তার বাবার হোটেলে, মায়ের হোটেলে, ভাইয়ের হোটেলে, বোনের হোটেলে থেকে খেয়ে তাদের কাছে থেকে পয়সা নিয়ে পড়ালেখা করতে পারেন, কিন্তু তাদের অভিভাবকরা তাদের নিজের জীবনের চাকা তাদের নিজেরই চালাতে হয়। সেই জীবন চাকা স্থবির হয়ে যেতে পারে, বন্ধ হয়ে যেতে পারে, সব কিছু সামনে রেখেও মানুষ নেমেছিলেন। আমরা নেমেছিলাম বলেই 24-এ আরেকটি ছাত্র জনতার গণ অভ্যুত্থান হল। কিন্তু পরিতাপের বিষয়, অভ্যুত্থান পরবর্তী ছাত্রদের যে কথাগুলো শুনলাম, দুঃখ পেয়েছি। কিন্তু তারপরেও সেই যে আমরা অভিভাবক, আমরা তো তাদেরকে ফেলে দিতে পারি না। আর কেউ কি কিছু করেছে? আমরাই শেখ হাসিনাকে হটিয়েছি, এসব বলেছেন তারা, যথেষ্ট অহংকার সহ অনেক কথা বলেছেন। কিন্তু বাংলাদেশের সমস্ত দলগুলো যদি তাদের পেছনে না দাঁড়াতো, বাংলাদেশের সমস্ত পরিবারসমূহের মা বাবারা যদি তাদেরকে অর্থ, মনোবল সবকিছুর যোগান না দিত, কয়দিন টিকতেন তারা? আমি অবাক হই। সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যাদের সাথে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এসে যুক্ত হয়েছিলেন, তারা কিসের লোভে এসেছিলেন? তাদের তো চাকরির দরকার ছিল না, সরকারি চাকরির দরকার ছিল না, কারণ তাদের প্রত্যেকের বাবা মা ওয়েল এস্টাবলিশড। যাই হোক, সবকিছুর পরে আজকে মানুষ খুবই অভাবে আছে। এতই অভাবে, কারণ এই অভাবের যাত্রা যে কবে থামবে সেটাও মানুষ অনুমান করতে পারছে না। সরকারের মধ্যে যা চলছে, চরম সমন্বয়হীনতা লক্ষ্য করা যাচ্ছে। 20 জন মাত্র উপদেষ্টা নিয়ে আমাদের এই সরকার, একটি রাজনৈতিক দল একটি সরকার গঠন করে, সেই সরকারের 50 জনের ঊর্ধ্বে মন্ত্রী থাকেন, 300 জনের ঊর্ধ্বে এমপি থাকেন। তারপরে তাদের জেলায়, উপজেলায়, থানায়, ইউনিয়নে, ওয়ার্ডে তাদের নিজস্ব দলীয় ক্যাডার কর্মী থাকেন। তাদের অভিজ্ঞতা, নেতৃত্ব সবকিছুর জোরেও একটি সরকার যেখানে চালাতে অনেক কষ্ট হয়, সেই জায়গায় মাত্র 20 জন উপদেষ্টা দিয়ে যে সরকার এখন চলছে, সেটা কিভাবে চলছে? এই সরকার এক একজন উপদেষ্টা যাদের পূর্ব অভিজ্ঞতা নেই রাষ্ট্র পরিচালনার, যাদের রাজনৈতিক অভিজ্ঞতা নেই, সমস্যা নিরসনের অর্থনৈতিক অভিজ্ঞতাও অনেক ক্ষেত্রে নেই, তারা মাত্র 20 জন মানুষ, অনেকগুলো মন্ত্রণালয় এক একজন মানুষ দখল করে বসে আছেন, এবং সেগুলোর হযবরল অবস্থা, সেগুলোর মধ্যে কোনো সমন্বয় নেই। এবং ফ্যাসিস্ট হাসিনার রেখে যাওয়া সরকার কাঠামো, আমলা, এগুলো দিয়ে তারা আমাদেরকে যেই সার্ভিসটা দিতে বলছেন সেগুলো দেয়া অসম্ভব। সেই অসম্ভবকে তারা সম্ভব করার কোনো ম্যাজিক জানেন না, এটাও আমরা জানি, কিন্তু তারা এগুলো বুঝতেই চেষ্টা করছেন না। জোর দাবি জানাবো, আপনারা আমাদেরই সরকার, এই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের অংশ হিসাবে বারবার আপনাদের কাছে দাবি জানাবো, আমরা আপনাদেরই কর্মী মনে করুন। আমাদেরকে আপনাদের সেই পার্টিগুলোর যেরকম কর্মী থাকে, আমরা আমাদের বিবেক নিয়ে আপনাদের কর্মী হয়ে দাঁড়িয়ে গেছি। আমরা বারবার আপনাদেরকে মনে করিয়ে দেব, খুব দ্রুত আপনারা আপনাদের এই অন্তর্বর্তী সরকারের কলেবর অনেক বড় করুন, অন্তত আরো 30 জন উপদেষ্টা নিন, এবং নিয়ে প্রত্যেকটা মন্ত্রণালয় এবং তার আন্ডারে সহ উপদেষ্টা এসব নিয়োগ করে হলেও জনগণের সর্বোত্তম সার্ভিস নিশ্চিত করুন। মানুষের অভাব দূর করুন। বিদেশ থেকে কাড়ি কাড়ি টাকা আনলে কোনো লাভ হবে না। জনমত যদি বাইরে চলে যায়, আমেরিকা আপনাকে টাকা দেবে, ইউরোপীয় ইউনিয়ন আপনাকে টাকা দেবে, সমস্ত বিশ্ব আপনাকে টাকা দেবে, কিন্তু কেউ আপনাকে জনমত দিতে পারবে না। জনমত অলরেডি টলতে শুরু করেছে, জনমত বিভ্রান্ত হতে শুরু করেছে, এবং সেই জনমতকে পুঁজি করে পরাজিত শক্তি আবার ফিরে আসার সমস্ত আয়োজন করে রাখছে। আপনারা দয়া করে অতি শীঘ্র, যত তাড়াতাড়ি সম্ভব, একটি
বিশাল আকারের একটি সরকার ব্যবস্থা নিয়ে আসুন এবং অনেক উপদেষ্টা এবং উপদেষ্টাদের প্রয়োজনীয় উপদেষ্টা নিয়োগ দিয়ে হলেও জনগণের সর্বোত্তম সার্ভিস নিশ্চিত করুন। একজন স্বরাষ্ট্রমন্ত্রী, পার্বত্য অঞ্চলে সমস্যা হচ্ছে, যুদ্ধ বিধ্বস্ত প্রায় একটি দেশ। সবাই ভালো থাকবেন, সরকারের প্রতি অনেক শুভকামনা। আপনারা অবশ্যই জনগণকে দ্রুত, নিম্ন আয়ের মানুষকে দ্রুত রক্ষা করার চেষ্টা করুন। অনেক শুভকামনা।